আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ করে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। বন্ধ হতে চলেছে কলকারখানার চাকা, ঠিক এমন এক মুহূর্তে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি চাল চাললেন। দেশের প্রধানমন্ত্রী স্বয়ং বিরোধী দলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, আর বিরোধী দল সেই চ্যালেঞ্জ শুধু গ্রহণই করল না, উল্টো এমন এক মাস্টার স্ট্রোক দিল যা দেখে পুরো দেশের রাজনীতি রীতিমতো কেঁপে উঠেছে। আমাকে যারা রাজাকার বলে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। এমপি মন্ত্রী হওয়ার লোক থাকলে তো আওয়ামী লীগের নৌকা উঠতাম সাদা নম্বরের মতো। মোহাম্মদ ইউনূস স্যার বলছিল, এই দেশের রাজনীতিবিদরা আমার সামনে এসে একরকম কথা বলে, পিছনে যায় আরেক রকম কথা বলে। এটারই প্রমাণ পাইলেন তো, এই লোক এখন ক্ষমতায় যায় ভাই জুলুমবাজ হয়ে গেছে। কিভাবে থ্রেট করে, হায় হায়, ওনার হুমকি কি! জামাতে ইসলাম যদি বাড়াবাড়ি করে, এনসিপি যদি বাড়াবাড়ি করে, ছাত্র শিবির যদি বাড়াবাড়ি করে, আবার সেই গুপ্তের মধ্যে ঢুকাই দিবে। জননেতা মুফতি আমির হামজার নেতৃত্বে রাজপথে জনতার ঢল। দর্শক, জামাত শিবির জনতার রাজপথের স্রোতে বানের পানির মতো, কচুরিপনার মতো, আগাছার মতো ভিপি নূরের দলের বাচ্চা সন্ত্রাসীরা ভেসে যাওয়ার উপক্রম। আসসালামু আলাইকুম দর্শক, বিডি নিউজ ভিশনে নতুন একটা নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানতে আমাদের ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে, কারণ আমরা এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত উপস্থাপনা করেছি যা আপনাদের জন্য অনেক উপকারী। তাই আপনাদেরকে বলবো আমার ভিডিওটি মিস করবেন না। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে চলে যাওয়া যাক। আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ করে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে 15 আগস্ট এভাবে বিরোধী দলকে 3 থেকে 6 মাসের মধ্যে পরিকল্পনা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সংকট সমাধানে নিজেদের পরিকল্পনা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। 15 আগস্ট রাতে এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দেওয়ার আগেই সমাধানের প্রস্তাব বিরোধী দলের হাতেই ছিল। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ করে দিলাম। হাসনাত বলেন, এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বল্পমেয়াদে 30 দিন, মধ্যমেয়াদে 6 থেকে 18 মাস এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মোট 15 দফা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। ভর্তুকি নীতি, ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি প্ল্যান নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে সমাধান দেওয়া হয়েছে। নাগরিক সমাজ ও গবেষণা প্রতিষ্ঠানের মতামত জাতীয় দৈনিক ও সেমিনারও এসেছে বলে জানান তিনি। ৬৮ সদস্যের টিমের কার্যকারিতা, যোগ্যতা ও আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হাসনাতের অভিযোগ, 6 মাসে প্রশাসনে ব্যাপক দলীয় পদায়নের কারণে ইনস্টিটিউশনাল মেমোরি নষ্ট হয়েছে, ফলে নেই ফুয়েল, কন্টিনজেন্সি ও ডিজাস্টার রিকভারি প্ল্যান। তার দাবি, ভর্তুকি কাটা হয়েছে বিদ্যুৎ উৎপাদনের জায়গায়, অথচ ক্যাপাসিটি চার্জ অক্ষত রয়েছে। নতুন ও অনভিজ্ঞ কর্মকর্তারা লবি গ্রুপের পরামর্শে চলছেন বলে অভিযোগ করেন তিনি। মহেশখালী এফএসআরইউতে আগুনের ঘটনায় রক্ষণাবেক্ষণে ত্রুটি ছিল কিনা সেই স্বাধীন তদন্ত প্রতিবেদনে প্রকাশ না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত। তার ভাষায়, নাশকতা নাকি অবহেলা সরকার নিজেই জানে না। ডলার ও বকেয়ার কারণে বিদ্যুৎ জ্বালানি কেনা যাচ্ছে না। সরকারের এই বক্তব্যের বিপরীতে মার্চেন্ট পাওয়ার পলিসি 2025 বাস্তবায়নের দাবি জানান তিনি। তার প্রস্তাব অনুযায়ী বেসরকারি উৎপাদক সরাসরি বড় শিল্প গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করবে। দর ঠিক করবে দুই পক্ষ। বিআরইসি শুধু অবহিত থাকবে এবং উদ্ধৃত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রেডে। এতে রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টাকাও লাগবে না। বাকি কাজ শুধু এসএলএ ফরম্যাট ও হুইলিং চার্জ চূড়ান্ত করা, যা কয়েক সপ্তাহের প্রশাসনিক কাজ বলেও দাবি করেন তিনি। দেশের স্মরণকালের ভয়াবহতম বিদ্যুৎ সংকটে হাসফাস করছে সাধারণ মানুষ। বন্ধ হতে চলেছে কলকারখানার চাকা, ঠিক এমন এক মুহূর্তে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি চাল চাললেন। তীব্র সমালোচনার মুখে নিজের সরকারের ব্যর্থতার দায় চট করে বিরোধী দলের ঘাড়েই ঠেলে দিতে চাইলেন। বললেন, ক্ষমতা তো চান, সমাধান থাকলে নিয়ে আসুন, দিলাম 6 মাসের সময়। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভেবেছিলেন বিরোধীরা পালাবে, কিন্তু কুমিল্লার তরুণ এমপি বস হাসনাত আব্দুল্লাহ সরাসরি সেই চ্যালেঞ্জ বুকে টেনে নিলেন। শুধু গ্রহণই করলেন না, উল্টো একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনে সরকার প্রধানকে সোজা কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন। আসলে কি ঘটছে এই
রুদ্ধশ্বাস রাজনৈতিক লড়াইয়ে? কেন হাসনাত আব্দুল্লাহর একটি জবাবেই এখন ঘেমে একাকার সরকারের বাঘা ভাগা নীতি নির্ধারকরা? 6 মাসের এই খেলায় শেষ পর্যন্ত ফাঁসলেন কে? চলুন আজকের ভিডিওতে সবকিছু খোলাসা করা যাক। 24-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশবাসী আশা করেছিল বিদ্যুতের কোনো সমস্যা থাকবে না, কিন্তু 2026 সালের এই তীব্র গরমে পুরো দেশ যেন একটা জ্বলন্ত করাই। পাম্পে পানি নেই, হাসপাতালে রোগীর জীবন সংকট, কারখানায় উৎপাদন বন্ধ, আর এই সংকট সামলাতে না পেরে প্রধানমন্ত্রী রাজনীতির ময়দানে নতুন খেলা শুরু করলেন। বিরোধী দলকে রক্ষা করে বললেন 3 মাস নয়, বাদ দিন, আরও 3 মাস দিলাম, মোট 6 মাস সময়। দেখি আপনারা বিদ্যুৎ সংকট সমাধানের কি সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে পারেন। রাজনীতিতে এমন ঘটনা সত্যি বিরল। সাধারণত ক্ষমতায় থাকা দল নিজেদের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে আর বিরোধী দল তার সমালোচনা করে, কিন্তু প্রধানমন্ত্রী এবার উল্টো সুর গাইলেন। সমালোচনা বন্ধ করেন, রূপরেখা দেন, কিন্তু খেলাটা যে এত দ্রুত ঘুরে যাবে তা হয়তো সরকারের বড় বড় উপদেষ্টারাও কল্পনা করতে পারেননি। রাজনীতির রাজপথে তখন তোলপাড়। সামনে এলেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক, কুমিল্লা 4 আসনের অগ্নিপুরুষ এমপি হাসনাত আব্দুল্লাহ। অত্যন্ত ঠান্ডা মাথায় তিনি চোখের দৃষ্টিতে আগ্নেয়গিরি নিয়ে হাসনাত আব্দুল্লাহ বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার চ্যালেঞ্জ আমরা হাসি মুখেই গ্রহণ করলাম। চ্যালেঞ্জ তো গ্রহণ করলেন, কিন্তু এরপর হাসনাত আব্দুল্লাহ যা ফাঁস করলেন তা শুনে পুরো দেশের মানুষ শতবাক। হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করে দিলেন প্রধানমন্ত্রী যে সমাধানের রূপরেখা খুঁজছেন সেই রূপরেখা তো বহু আগেই তার টেবিলে জমা পড়ে আছে। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন, এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ইতিমধ্যে বিদ্যুৎ সংকট সমাধানের জন্য একটি 15 দফার শক্তিশালী ও বৈজ্ঞানিক ব্লুপ্রিন্ট জমা দিয়ে রেখেছিলেন। হাসনাত আব্দুল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আলাদা 3 ভাগে প্রস্তাবনা দেওয়া হয়েছে। স্বল্প মেয়াদী 30 দিনের মধ্যে বাস্তবায়নের জন্য দেওয়া হয়েছিল 5টি সুনির্দিষ্ট রূপরেখা, মধ্যমেয়াদী 6 থেকে 18 মাসের জন্য ছিল আরও 6টি প্রস্তাব, দীর্ঘমেয়াদী আর দেশীয় বিদ্যুৎ খাতকে চিরতরে স্বনির্ভর করতে দেওয়া হয়েছিল 4টি মাস্টার প্ল্যান। জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের নেতারা বারবার চিৎকার করে বলেছেন এই 15 দফার কথা, কিন্তু আফসোস সেই কাগজগুলো পড়ে দেখার সময় নাকি সরকারের কারোই হয়নি। আর এখানেই বস হাসনাত আব্দুল্লাহ এমন একটি তীক্ষ্ণ ছুরি মারলেন যার কোনো জবাব সরকারের কাছে নেই। হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুললেন, আপনারা তো একটি বিশাল আকারের মন্ত্রিসভা রয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা আর বিশেষ সহকারী মিলিয়ে 62 জনের এক রাজকীয় বহর। জনগণের ট্যাক্সের টাকায় এই 62 জন ভিআইপি প্রোটোকল নিচ্ছেন, এসি রুমে বসে বিশাল বেতন এবং সুবিধা ভোগ করছেন, কিন্তু তাদের আসল কাজটা কি? দেশ যখন অন্ধকারে ডুবে যাচ্ছে, বিরোধী দল যখন লিখিত সমাধান দিয়ে আসলো, তখন এই 62 জনের একজনও কি ফাইলটা খুলে পড়ার সময় পাননি? প্রধানমন্ত্রীকে কি তারা ভুল বোঝাচ্ছেন নাকি তথ্য গোপন করছেন? হাসনাত আব্দুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, প্রশ্নটা এখন নীতি বা কৌশলের নয়, প্রশ্নটা সরাসরি প্রধানমন্ত্রীর এই 62 জনের টিমের অযোগ্যতা আর অক্ষমতার। যে টিম একটা জমা দেওয়া ফাইল প্রধানমন্ত্রীকে পড়ে শোনানোর ক্ষমতা রাখে না, তারা পুরো দেশ চালাবে কিভাবে? এখানেই থামেননি হাসনাত আব্দুল্লাহ। প্রশাসনের সবচেয়ে অন্ধকার জায়গাটিতে আলো ফেলেছেন তিনি অভিযোগ করেছেন বিগত কয়েক মাসে রন্ধ্রে রন্ধ্রে নগ্ন দলাদলি আর দলীয় করণের ফলে সরকারি দপ্তরে অভিজ্ঞতা বা ইনস্টিটিউশনাল মেমোরি বলে আর কিছু অবশিষ্ট নেই। অভিজ্ঞ লোকদের সরিয়ে এমন সব লোক বসানো হয়েছে যারা সংকটের সময় কুল কিনারা পান না। ফলস্বরূপ সরকারের কাছে ভবিষ্যতের কোনো ফুয়েল প্ল্যান নেই, বিপদের সময়ের কোনো কন্টিনজেন্সি নেই বা ডিজাস্টার রিকভারি প্ল্যান নেই। সরকার খালি গল্প শোনায়, ডলার নেই, কিন্তু আসল সত্যটা কি? সরকার ভর্তুকি কাটছে সাধারণ মানুষের পকেট থেকে, অথচ বিদ্যুৎ না দিয়েও যেসব বিদ্যুৎ কেন্দ্রকে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে সেখানে হাত দেওয়ার সাহস এই সরকারের নেই। তার উপর মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে হঠাৎ করে আগুন লেগে পুরো দেশ অন্ধকারে তলিয়ে গেল। হাসনাত প্রশ্ন তুলেছেন, সেটি কি নিছক দুর্ঘটনা ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর নাশকতা? স্বাধীন তদন্ত রিপোর্ট কোথায়? কেন তা জনগণের সামনে গোপন রাখা হচ্ছে? সমালোচনার পর হাসনাত আব্দুল্লাহ একটি চমৎকার জাদুকরী সমাধানের কথা মনে করিয়ে দিয়েছেন, যা এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব। সরকারি বাহানা হলো ডলারের অভাবে জ্বালানি কেনা যাচ্ছে না, কারখানা বন্ধ, শ্রমিকদের বেতন নেই, অর্থনীতি ধ্বংসের মুখে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ মনে করিয়ে দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অনুমোদিত হয়েছিল মার্চেন্ট পাওয়ার পলিসি 2025। এই সরকারের 1 টাকাও খরচ হবে না, রাষ্ট্রীয় কোষাগার থেকে ডলার দিতে হবে না, আর বন্ধ হতে বসা হাজার হাজার কারখানা ও শ্রমিকের জীবন বেঁচে যাবে। হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, এটি বাস্তবায়নে কয়েক সপ্তাহের একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্তই যথেষ্ট। তাহলে কেন এই পলিসি আটকে রাখা হচ্ছে? কাকে সুবিধা দেওয়ার জন্য দেশের শিল্পখাতকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে? নিজের বক্তব্যের সবচেয়ে ধামাকা পয়েন্টে এসে হাসনাত আব্দুল্লাহ যে ডায়লগটি ছড়ে দিয়েছেন তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই 6 মাসের আলটিমেটামের জবাবে হাসনাত আব্দুল্লাহ মুচকি হেসে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলার আগেই আমরা সমাধান দিয়েছি, আপনারা সেটা পড়ার দরকার মনে করেননি, কিংবা আপনার চাটুকারেরা সেটা আপনার কাছে পৌঁছাতে দেয়নি, তারপরেও আপনার দেওয়া 6 মাসের হিসাবটা আমরা হাসি মুখে মেনে নিলাম। আর ঠিক এরপরই হাসনাত আব্দুল্লাহ মারলেন সেই গ্র্যান্ড মাস্টার চাল। তিনি সোজা জানিয়ে দিলেন, কিন্তু মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী, এই 6 মাসের ঘড়িটার কাঁটা বিরোধী দলের জন্য ঘুরছে না, এই টিকটিক শব্দটা ঘুরছে খোদ আপনার সরকারের সিংহাসনের জন্য। কি অসাধারণ মাস্টার স্ট্রোক! বিরোধী দলই, তাদের হাতে পুলিশ নেই, আমলাতন্ত্র নেই, সরকারি বাজেট বা ক্ষমতা নেই। তাই 6 মাস পর বিদ্যুৎ সংকট সমাধান না হলে জনগণ বিরোধী দলকে কিচ্ছু বলবে না, জনগণ জবাব চাইবে রাজ সিংহাসনে বসে থাকা সরকারের কাছেই। প্রিয় দর্শক, পলিটিক্যাল এই দাবার বোর্ডে তারেক রহমানের চাল চেলেছিলেন বিরোধী দলকে ফাঁদে ফেলতে, কিন্তু হাসনাত আব্দুল্লাহর যুক্তি, 15 দফার নথি আর তীক্ষ্ণ কথার চাবুক দিয়ে পুরো খেলাটাই ঘুরিয়ে দিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসনাত আব্দুল্লাহর কথাগুলো প্রধানমন্ত্রী গুরুত্ব সহকারে নেওয়া উচিত। তারা বলছেন, জাতীয় সংকট নিরসনে জামায়াতে ইসলামী ও এনসিপিকে সঙ্গে নিয়ে সরকারি দলের উচিত সংসদে জরুরি ভিত্তিতে বিশেষ অধিবেশন ডাকা। দেশের বিদ্যুৎ ব্যবস্থা যখন পুরোপুরি ভেঙে পড়ার মুখে, তখন দলীয় কাদা মাখামাখি না করে কিংবা রাজনৈতিক তর্ক না করে সংসদে উভয় পক্ষকে নিয়ে সরাসরি আলোচনা করা জরুরি। সরকার সংসদে স্পষ্টভাবে হিসাব প্রকাশ করবে, উৎপাদন ঘাটতি কত, জ্বালানির আসল অবস্থা কি এবং সঞ্চালনে কি বাধা রয়েছে। একই সাথে বিরোধী দল টেবিলে দেবে তাদের 15 দফার কার্যকর ছক। এই উন্মুক্ত আলোচনার মাধ্যমেই স্বল্প বাজেটে বিদ্যুৎ সংকটের একটি স্থায়ী ও টেকসই পথ বের হয়ে আসতে পারে। সরকারের ইগো রক্ষার চেয়ে এখন বেশি জরুরি
জনগণের সমস্যার সমাধান। দীর্ঘদিন বিদ্যুৎ খাতে এমন অরাজকতা চলতে থাকলে জনগণ খেপে উঠতে বেশি সময় নেবে না। এখন প্রশ্ন একটাই, 6 মাস পার হলে সরকার কি পারবে দেশের মানুষকে অন্ধকার থেকে আলোয় ফেরাতে, নাকি হাসনাত আব্দুল্লাহর সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী এই ঘড়ির কাঁটাই শেষ পর্যন্ত সরকারের জন্য কাল হয়ে দাঁড়াবে? আমাকে যারা রাজাকার বলে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাওহীদি জনতা এই কুষ্টিয়াতে যতদিন আছে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের এই সন্ত্রাসী দল এইটা এখন আর গণ অধিকার পরিষদ নেই, এটা গণধিকৃত পরিষদে পরিণত হয়ে গেছে। আমাদের ভোটে নির্বাচিত রানী একজন জনপ্রতিনিধি, আমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, এরপরও যদি তারা আমার গাড়িতে হামলা করার, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করার সাহস পায়, আমি বলবো এদেরকে সন্ত্রাসী বলতে আর কোনো বাধা নেই। সুতরাং কোন সন্ত্রাসীর জায়গা আমার এই কুষ্টিয়াতে হবে না। আমরা যতদিন আছি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাওহীদি জনতা এই কুষ্টিয়াতে যতদিন আছে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। প্রশাসনকে আমরা আহ্বান জানাই, কোন দলের লেজর ভিত্তি করা যাবে না, সে ফেল হোক। আপনারা সরকারি লোক, সরকারের দায়িত্ব পালন করবেন। এই কুষ্টিয়ার ডিসি, এসপি, ওসি, টিওনো যারা সরকারি ভাবে দায়িত্বে আছেন, জনগণের জন্য যদি কাজ করেন এই কুষ্টিয়াতে থাকবেন, জনগণের জন্য কাজ না করলে আপনাদেরকে আমরা বিদায় দিতে বাধ্য হব। জননেতা মুফতি আমির হামজার নেতৃত্বে রাজপথে জনতার ঢল। দর্শক, জামাত শিবির জনতার রাজপথের স্রোতে বানের পানির মতো, কচুরিপনার মতো, আগাছার মতো ভিপি নূরের দলের বাচ্চা সন্ত্রাসীরা ভেসে দেওয়ার উপক্রম। দর্শক, মুফতি আমির হামজার নেতৃত্বে কুষ্টিয়ায় হাজার হাজার মানুষ রাজপথে নেমেছে। মুফতি আমির হামজা সংবাদ সম্মেলন করেছেন এবং মুফতি আমির হামজা যে কি জিনিস, অ্যাকশন শুরু হয়ে গেছে। মুহূর্তেই ফলাফল আসতে শুরু করেছে, পুরো সরকার পিছু হটতে শুরু করেছে। মুফতি আমির হামজার বিরাট বিজয়। অলরেডি কুষ্টিয়ার 2 থানা থেকে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। কেন? সেই ওসিরা থানায় থাকতে কিভাবে পুলিশের উপস্থিতিতে সংসদ সদস্যের উপর হামলা করে বাচ্চা সন্ত্রাসীরা। দর্শক, কেমন লাগে এখন? ভিপি নূর, মুফতি আমির হামজা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে যদি সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয় তাহলে খবর আছে। আমি তো বলি জামাত শিবির চাইলে ওদেরকে ধরে আনতে পারে, কিন্তু না, সেটা তারা বলে না। জামাত বলছে, আমির হামজা বলছেন 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে ডিসি অফিস ঘেরাও করা হবে। আমির হামজা সাফ জানিয়ে দিয়েছেন, 2 জনকে তো বদলি হয়েছে, উল্টাপাল্টা করবেন এই কুষ্টিয়া কেউ থাকতে পারবে না। ডিসি হোক, ইউএনও হোক, ওসি হোক, আইনের শাসন নিশ্চিত করতে হবে, সঠিকভাবে থানা চালাতে হবে, প্রশাসন চালাতে হবে। চালাতে পারলে চালাবেন, নইলে কুষ্টিয়া থাকতে দেওয়া হবে। নইলে দেখেন না, 2 জন থানা, 2 ওসিকে সরানো হয়েছে, থাকতে দেয়নি। মুফতি আমির হামজা ক্লিয়ার কথা, মুফতি আমির হামজার উপর শ্রদ্ধায় তার প্রতি মন ভরে দোয়া। মুফতি আমির হামজার অ্যাকশনটা দেখেন। আজকে বিক্ষোভ শেষে তার যে বক্তব্য, 24 ঘন্টার আলটিমেটাম, এবং তিনি বলেছেন কেউ চাঁদা দিবেন না, কেউ চাঁদা চাইতে আসলে বলবেন যে এমপি সাহেবের কাছে দেয়া আছে, ভাগ নিয়ে আসবেন। চাঁদাবাজি এবং মাদক ব্যবসার শেষ দেখে ছাড়বেন আমির হামজা। এবং তিনি বলছেন, গতকালকে তার যে বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে যে আমি এই কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী, সেই বক্তব্য ছিল শতভাগ সঠিক, এটা প্রতীকী অর্থে বলেছেন। কিন্তু তার অথরিটি, তার অধিকার, তার ক্ষমতার জায়গাটা তিনি বুঝিয়ে দিয়েছেন, জনগণের প্রতি তার দায়িত্বের জায়গাটা স্মরণ করে দিয়েছেন। আজকে আরো জোরালোভাবে বলেছেন যে বলেছি না যেখানকার সরকার আমি, অতএব এখানে আমার কথা চলবে, রাইট? তিনি সংসদ সদস্য। বিএনপির এমপিদের এলাকায় এমপির যে পাওয়ার, জামাতের এমপিদের এলাকায় এমপির সেই পাওয়ার। কিন্তু জামাতের অনেক ধৈর্যা এমপি তার পাওয়ার এক্সারসাইজ করতে পারেন না, কিন্তু আমির হামজা ইজ নট ধৈর্যা। আমির হামজার মধ্যে কি আছে আমি একটা কথা বলি, দেখেন আমির হামজাকে যদি আপনি সরাসরি দেখেন, একদম হালকা পাতলা, স্লিম, মানে তার মধ্যে দেখলে কেউ ভয় পাবে না, এবং কথাবার্তার মধ্যে খুব সরলতা, হাসি দিয়ে কথা বলেন। তো সেই আমির হামজার এত গার্ডস কিভাবে আসলো? সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজদের আতঙ্কে তিনি কিভাবে পরিণত হলেন, এটা আমি খোঁজার চেষ্টা করছি। অনেকের তো একটা গার্ডস থাকে, তার হুমকি ধমক, যেমন শফিকুল ইসলাম মাসুদের মধ্যে একটা আলাদা ভাব আছে, তার চলন বলন কথাবার্তা, এগুলো দেখলেই সন্ত্রাসীরা ভয় পায়। কিন্তু আমির হামজার মধ্যে এগুলো কিছু নেই। আমির হামজার মধ্যে আছে শুধু কোমলতা, সরলতা, হাসি। আমির হামজার মধ্যে আছে সুর। সেই আমির হামজাকে সন্ত্রাসীরা কেন ভয় পায়? বা আমির হামজা স্পেশালি এই ক্যারেক্টার কোথায় পেলেন? আমি মনে করি আমির হামজার প্রতি আকর্ষণ কোরআনের আকর্ষণের কারণে। একজন আলেম, একজন কোরআনের সৈনিক, একজন মুফাসসিরে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে স্পেশাল কিছু দিয়েছেন। নইলে ব্যক্তি আমির হামজার এত মর্যাদা, এত গুরুত্ব, বা আমরা যা দেখছি এত ভালো পারফরমেন্স, এগুলো হওয়ার কথা না। মুফতি আমির হামজা অনেক বিতর্কিত কথা বলেছেন, তা সত্ত্বেও আজকে যে তার গ্রহণযোগ্যতা, আজকে যে তার আকাশচুম্বী জনপ্রিয়তা, এটা আল্লাহর খাস রহমত, খাস দান। অনেক কিছু আছে যে মানুষ অর্জন করে চেষ্টা করতে করতে, আবার কাউকে কাউকে আল্লাহ রহম করে একদম ঢেলে দিয়ে দেন। তো আমার কাছে মনে হয়েছে আমির হামজাকে আল্লাহ ঢেলে দিয়ে দিয়েছে, এই আমির হামজাকে কেউ ঠেকাতে পারবে না। দর্শক,
অলরেডি বিএনপি সরকার আমির হামজার ধমকে পিছু হচ্ছে। কারণ এই যে 2 ওসিকে বদলি করা হয়েছে, এটা তো সরকারের কাজ। বদলি তো আর আমির হামজার সিগনেচার হয়নি। আমির হামজা হয়তো ডিও লেটার পাঠাতে পারেন অথবা রাজনৈতিক বার্তা দিতে পারেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বদলিটা, বিশেষ করে আন্ত থানা ওসি এক রেঞ্জের মধ্যে বদলি, এটা সংশ্লিষ্ট ডিআইজির দায়িত্বে। আর এক জেলা থেকে বা এক রেঞ্জ থেকে আরেক রেঞ্জে বদলি, এটা একদম ডিআইজি অ্যাডমিন, সেন্ট্রাল পুলিশ হেড অফিসের বিষয়। দ্যাট মিনস ইটস অল অ্যাবাউট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ, তো তারা বদলি করেছে। এর মানে আমির হামজার ধমকে, আমির হামজার দৃঢ়তায়, আমির হামজার স্মার্টনেসে, আমির হামজার প্রতিরোধে প্রতিবাদে কাজ হয়েছে। গণ অধিকার পরিষদের বাচ্চা সন্ত্রাসীদের জন্য দুঃখ। বিএনপি সরকার বিএনপির সন্ত্রাসীদের যেরকম রক্ষা করে, গণ অধিকার পরিষদ সন্ত্রাসীদেরকে বিএনপি সরকার ওইভাবে রক্ষা করতে আসেনি। হামলার সময় ছাত্রদল বা বিএনপি সহায়তা করেছে, পুলিশও নীরব ভূমিকা পালন করেছে, দ্যাটস রাইট। বাট পরবর্তীতে পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য বিপিনুরের কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুনছে না, বিপিনুরের কথা পুলিশ শুনছে না, আর শুনতে চাইলেও লাভ নাই। কারণ আমির হামজারা বলেছেন উল্টা পাল্টা করলে কুষ্টিয়ায় থাকতে পারবেন না, এখানকার সরকার আমি। এটাকে বলে রাজনীতি, এটাকে বলে গার্ডস। দর্শক, কতটা স্পর্শকতার এবং আপত্তিকর বিষয় দেখেন, ইটস ভেরি সিগনিফিক্যান্ট অ্যান্ড সেন্সিটিভ। আমি ওটাকে সেন্সিটিভ বলছি কারণ আমির হামজার ঘরে হামলা করেছে, তার মেয়ের স্বর্ণের চেইন নিয়ে গেছে, এর মানে বাচ্চাদের গায়ে হাত দিয়েছে। কত বড় ভয়াবহ সন্ত্রাস। অনেকে মন্তব্য করছেন যে এত বড় সন্ত্রাস করে এমপির বাড়িতে যে ঘরে হামলা করে তার মেয়ের চেইন নিয়ে যাওয়ার কথা আমরা শুনছি। এই কাজ করে কিভাবে আস্থা ফেরত যায় ওরা? জামাতের লোকজনকে আঙ্গুল চুষছে? এটার জবাব আমির হামজা দিয়েছেন। আমরা ধৈর্য ধরছি, কারণ জামাত ধৈর্য না ধরলে একটা ওখান থেকে যেতে পারতো না। এই ধৈর্যকে দুর্বলতা ভাববেন না। তা আমির হামজাদের সরল হাসি, আমির হামজাদের সহজ সরল চলাফেরা, এটা দুর্বলতা নয়। এটা প্রমাণিত হলো যে ওসি বদলি হয় এবং আলটিমেটাম দিতে পারে, এবং ডেফিনেটলি ওই সন্ত্রাসীদের অলরেডি ওরা পালিয়েছে, ওরা বাড়ি ঘরে নেই। খোঁজ নেন, যারা হামলা করেছে একটাও বাড়ি ঘরে নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, তো গণ অধিকার পরিষদের বাচ্চা সন্ত্রাসীরা তোমরা চিল্লাপাল্লা করো, এই করো সেই করো, জামাত শিবির অনুকম্পায় রাজনীতি করে এত দূর এসে এখন জামাতের এমপি গায়ে হামলা করো, তোমরা তখন পালাতো, কেমন লাগে? মজা না? এখন গণ অধিকার পরিষদের ছেলেরা অনেকেই আমার কাছে পাঠিয়েছেন যে তাদের এক কর্মীর পা কেটে গিয়েছে, পা কেটে ফেলেছে বা মারাত্মকভাবে আহত হয়েছে। রাইট, আহত হয়েছে, কিন্তু এটার বিষয়ে আবার খবর কেউ বলছেন, আমি ভেরিফাই করতে পারিনি, আমি দায়িত্ব নিয়ে বলছি না, কেউ বলছেন যে জামাত কর্মী মনে করে গণ অধিকার পরিষদ তাদের কর্মীর পা কেটে দিয়েছে, বড় কেটে থাকতে পারে। কোনো ধনু চালাকি আমির হামজার সাথে চলবে না। আমির হামজার উপর আল্লাহর খাস রহমত আছে, কারণ যেভাবে জুলুমের মধ্য দিয়ে, জুলুমের শিকার হয়ে আমির হামজা এই পর্যায়ে এসেছেন, একটা মানসিক অসুস্থতার মধ্য দিয়ে এখন বাংলাদেশের একজন হিট পলিটিশিয়ান, শারীরিক মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন হাসিনা নির্যাতনে, এখন তিনি এমপিদের মধ্যে হিট, কেউ তাকে ঠেকাতে পারবে না। আপনারা ভাবেন না যে আমি বিএনপি ক্ষমতা আসলে তাদের সঙ্গে যা নির্বাচন করব বা তাদের কাছে ক্ষমতার জন্য বা মন্ত্রী পদের জন্য তাদের পিছনে পিছনে হাঁটবো। আমি ওই টাইপের মানুষ না। উনি হচ্ছেন বিশ্বের সেরা একজন নেতা। ওনার মুখের ওই কথাটা একটু শুনে নেই। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। এমপি মন্ত্রী হওয়ার লোক থাকলে তো আওয়ামী লীগের নৌকা উঠতাম সাজা নম্বরের মতো। এই যে দেখেন এদের স্বভাবটা কেমন, মাঘ মাসে একরকম কথা, চৈত মাসে আরেক রকম কথা। এদের কথার কোনো ঠিকানা নাই। যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছিল, এই দেশের রাজনীতিবিদরা আমার সামনে এসে একরকম কথা বলে, পিছনে যায় আরেক রকম কথা বলে। এটারই প্রমাণ পাইলেন তো। এই লোক এখন ক্ষমতায় যায় ভাই জুলুমবাজ হয়ে গেছে। কিভাবে থ্রেট করে, হায় হায়, ওনার হুমকি কি! জামাতে ইসলাম যদি বাড়াবাড়ি করে, এনসিপি যদি বাড়াবাড়ি করে, ছাত্র শিবির যদি বাড়াবাড়ি করে, আবার সেই গুপ্তের মধ্যে ঢুকাই দিবে, যেখান থেকে আর মাথা তুইলা দাঁড়াইতে পারবে না, সেই ব্যবস্থা উনি কইরা দিবে। মানে আবার গুপ্ত কইরা দিবে, মানে উনি গায়েব কইরা দিবে। মনে হয় আবার আয়না ঘর বানাইতেছে। কি জালিম হয়ে গেলেন আপনি, তাই না? দেখেন নুরু সাহেব, আপনাকে একটা কথা বলি। ও, আপনাকে তো মাননীয় বলতে হবে, সরি, আপনি তো মন্ত্রী। মাননীয় নূর সাহেব, আপনাকে বলি, আপনাকে যেদিন ওই যে সেগুন বাগিচায় আপনারা যে পিটাইলো, জনগণ পিটাই নাই, কিন্তু খাকি পোশাক ওলা পিটাইছে, লাঠি দিয়ে বাইরে আপনার নাক ফাটায় ফেলাইছিল। তারপরে দেখেন জামাত আপনার হইয়া, শিবির আপনার হইয়া, এনসিপি আপনার হইয়া মিছিল বাইর করছিল, প্রতিবাদ করছিল, চিকিৎসার জন্য আপনাকে বিদেশে পাঠাইবার জন্য ওনাদের অ্যাম্বুলেন্স ব্যবহার করছে এবং সব রকম ব্যবস্থা করছে, সরকারের চাপ দিয়া আপনাকে বিদেশে পাঠাইছে চিকিৎসার জন্য। ভুইলা গেলেন, আজকে ক্ষমতায় আইসা বলেন তাদেরকে গুপ্ত কইরা দিবেন। হায় হায়, এই গুপ্তটা যে শুরু হলো না, এটা আর শেষ হচ্ছে না। ভাই ব্রাদার, এই সংসদের যে প্রথম অধিবেশন বা দ্বিতীয় অধিবেশনও বলতে পারেন, ওই কি আলাপ হইলো,
একটা বাজেট পাস হয়েছে, যাই হোক এটা আলাদা ব্যাপার, এটা আমরা বুঝুম না সাধারণ মানুষ। কিন্তু আমরা সাধারণ মানুষ কি দেখতে পাইছি, ওই সংসদে গুপ্ত আর রাজাকারের বাচ্চা, এরা রাজাকার আর এরা হইলো স্বাধীনতার পক্ষের, এই আলাপগুলাই কিন্তু চলছে ঘুইরা ফিরা। আরেকটা আলাপ কি, জুলাই নিয়া, এই জুলাই মালিকানা নিয়া। এখন ভাই কে মালিক এটাই সিদ্ধান্ত নিতে পারতেছে না, কারণ ওনারা মালিকানা চায়, শিলং থেকে চায়, লন্ডন থেকে চায়, কিন্তু যারা ঢাকাতে ছিল তাদের কোনো অবদান নাই। এমনও কথা শোনা যায় যে গত 16-17 বছর এই জামাত ইসলাম বা শিবির নাম নেয় না, কাউকে দেখে নাই, শুধু ছিল কে, এই বিএনপি 16-17 বছর মাঠে ছিল তারাই। ঠিক আছে ভাই, আপনারা মাঠে ছিলেন, কিন্তু যখনই 5ই আগস্ট আসলো, আপনারা কেউ শিলং থেকে আসলেন, কেউ জেল থেকে বাইর হইলেন, তখন আপনারা কান্নাকাটি করে বলেন নাই এই মাসুম বাচ্চারা আমাদেরকে মুক্তি দিছে, এই মাসুম বাচ্চাদের কারণে আমরা আবার জীবন ফেরত পাইছি, এই মাসুম বাচ্চাদের কারণে আমরা আবার জীবন ফেরত পাইছি। কে না বলছেন? আব্বাস সাহেব বলছে, ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থা। ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে, এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের উপর। রেজভি সাহেব বলছে, আর ওনার কান্নাটা ভাই রিয়েল কান্না ছিল। একটা মানুষ জেল থেকে মুক্তি পাইলে যে ভিতর থেকে কান্নাটা আসে, সেটাই ছিল। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে, যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। এবং মির্জা ফখরুল দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।